আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। তেল আবিবে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা, আতঙ্কে পালালো লাখ লাখ ইসরায়েলি। ইসরায়েলি এমপির ভিসা বাতিল করে অস্ট্রেলিয়া বলল, তোমাকে এখানে চাই না। জেলেনস্কিকে ন্যাটোতে যোগ দেওয়ার আশা ছাড়তে হবে ট্রাম্প। 20 বছরের গোপন প্রযুক্তি উন্মোচন, ইরানকে এখন থামানো অসম্ভব। ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে গাজা সিটি তীব্র প্রতিরোধ গড়ে তুলছে। আরেকটি ইরান ইসরায়েল যুদ্ধ আসছে, দিনক্ষণ চূড়ান্ত। যুদ্ধের বিরুদ্ধে তেল আবিবের রাস্তায় 5 লাখ মানুষ, নেতানিয়াহুর বাড়িতে আগুন। ইসরায়েলের তেল শোধনাগারে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত 3। ভারত পাকিস্তান যুদ্ধবিরতি যে কোনো সময় ভেঙে যেতে পারে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন। তেল আবিবে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা, আতঙ্কে পালালো লাখ লাখ ইসরায়েলি। ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে তারা তেল আবিবের উপশহরে অবস্থিত বেন গুরিয়ন বিমানবন্দরে প্যালেস্টাইন টু হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বিশেষ এক অভিযান চালিয়েছে। এতে বিমানবন্দরটির সব ফ্লাইট স্থগিত করা হয়েছে এবং লাখ লাখ ইসরায়েলি ভয়ে আতঙ্কে নিরাপদ আশ্রয় কেন্দ্রে যেতে বাধ্য হয়েছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া শারি এক বিবৃতিতে এসব তথ্য জানান। ইসরায়েলি বিমানবন্দরে চালানো এই বিশেষ সামরিক অভিযান সফল হয়েছে দাবি করে তিনি বলেন, এই হামলার ফলে লাখ লাখ জায়নিস্ট আশ্রয় কেন্দ্রে পালাতে বাধ্য হয়েছে এবং বিমানবন্দরে ফ্লাইট স্থগিত করা হয়েছে। জেনারেল শারি জোর দিয়ে বলেন, এই অভিযান চালানো হয়েছে নিপীড়িত ফিলিস্তিনি জনগণের সহায়তার জন্য এবং গাজার বাসিন্দাদের গণহত্যা ও অনাহারে মৃত্যুর মতো অপরাধের প্রতিক্রিয়ায়, পাশাপাশি আমাদের দেশের উপর শত্রুর আগ্রাসনের জবাবে। তিনি বলেন, গাজায় গত 2 বছর ধরে যা চলছে তা প্রমাণ করে ফিলিস্তিনের ভাইদের রক্ত, আরব ও মুসলমানদের রক্ত ইসরায়েলি শত্রুর হাতে ঝরছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর এই মুখপাত্র ইসলামী বিশ্বের নীরবতার তীব্র সমালোচনা করে বলেন, গাজার জনগণের উপর গণহত্যা, অবরোধ এবং অনাহারের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। জেনারেল শারি আরও উল্লেখ করেন, ফিলিস্তিনি জনগণের প্রতি ধর্মীয়, নৈতিক ও মানবিক দায়িত্ব পালনের অংশ হিসেবে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর অভিযান অব্যাহত থাকবে যতক্ষণ না যুদ্ধ বন্ধ হয় এবং গাজার অবরোধ প্রত্যাহার করা হয়। ইসরায়েলি এমপির ভিসা বাতিল করে অস্ট্রেলিয়া বলল, তোমাকে এখানে চাই না। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলভুক্ত দেশ অস্ট্রেলিয়া কট্টর ডানপন্থী ইসরায়েলি সংসদ সদস্য শিমচা রথম্যানের ভিসা বাতিল করেছে। তার সফরের মাত্র কয়েক ঘন্টা আগে এই সিদ্ধান্ত নেওয়া হয়। অস্ট্রেলিয়া স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। অস্ট্রেলিয়া ইহুদি স্কুল, সিনাগগ এবং ইহুদি সম্প্রদায়ের উপর হামলার শিকারদের সঙ্গে দেখা করার কথা ছিল রথম্যানের। এই সফরের আমন্ত্রণ জানায় অস্ট্রেলিয়ান জিউইশ অ্যাসোসিয়েশন। সংস্থাটির প্রধান রবার্ট গ্রেগরি একে ভয়ঙ্করভাবে ইহুদি বিদ্বেষমূলক পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছেন। টনি বার্ক এক বিবৃতিতে বলেন, যারা আমাদের দেশে এসে বিভাজন ছড়াতে চায় তাদের ক্ষেত্রে আমাদের সরকার কঠোর নীতি অবলম্বন করে। আপনি যদি ঘৃণা ও বিভাজনের বার্তা ছড়াতে আসেন তাহলে আমরা আপনাকে চাই না। রথম্যান ইসরায়েলি পার্লামেন্টের সংবিধান, আইন ও বিচার বিষয়ক কমিটির প্রধান এবং সরকারের বিচার ব্যবস্থার বিতর্কিত সংস্কারের অন্যতম স্থপতি হিসেবে পরিচিত। তিনি প্রকাশ্যে কট্টর ইহুদিবাদী অবস্থানের জন্য আলোচিত। জেলেনস্কিকে ন্যাটোতে যোগ দেওয়ার আশা ছাড়তে হবে ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চাইলে তার দেশে রাশিয়ার যুদ্ধ থামাতে পারেন, তবে এর বিনিময়ে ইউক্রেনকে ক্রিমিয়া ফিরে পাওয়ার আশা ছেড়ে দিতে হবে। ন্যাটোতে যোগ দিতে পারবে না, আর এটাই হবে শান্তি চুক্তির একটি অংশ। হোয়াইট হাউসে ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের কয়েক ঘন্টা আগে ট্রাম্প কথা বলেছেন। ইউক্রেনে রাশিয়া পুরোদমে হামলা শুরুর আগে 2014 সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া অঞ্চল দখল করে নেয় মস্কো। এর আগে শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলাস্কায় হওয়া বৈঠকে ট্রাম্প ইউক্রেনের সাময়িক যুদ্ধবিরতির দাবি থেকে সরে এসে স্থায়ী শান্তি চুক্তির আহ্বান জানান। 20 বছরের গোপন প্রযুক্তি উন্মোচন, ইরানকে এখন থামানো অসম্ভব। মধ্যপ্রাচ্যের উদীয়মান শক্তি ইরান আন্তর্জাতিক মঞ্চে তার অপ্রতিরোধ্য সামরিক সক্ষমতা প্রমাণ করতে চলেছে। ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা পররাষ্ট্রনীতি কমিটির সদস্য আমির হায়াত মোকাদ্দাম জানিয়েছেন, তাদের ক্ষেপণাস্ত্র এখন শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো ইউরোপ এবং সমুদ্রপথে মার্কিন শহরগুলো টার্গেট করতে সক্ষম। তিনি বলেন,
আমাদের পরবর্তী ক্ষেপণাস্ত্র সরাসরি ওয়াশিংটনে পড়তে পারে। সমুদ্রপথ থেকেও আমেরিকাকে টার্গেট করা সম্ভব। ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপসের অ্যারোস্পেস বাহিনী গত 20 বছর ধরে এই প্রযুক্তির উন্নয়ন করছে। 2021 সালে আটলান্টিক মহাসাগরে এবং 2023 সালে পানামা খালের দিকে জাহাজ পাঠিয়ে ইরান তার দীর্ঘ দূরত্ব সামরিক সক্ষমতার প্রমাণ দিয়েছে। মোকাদ্দাম আরও জানান, আজকের দিনে ইউরোপের সব দেশ আমাদের আওতার মধ্যে। ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য সহ পশ্চিম ও পূর্ব ইউরোপের সবখানেই আমাদের ক্ষেপণাস্ত্র পৌঁছাতে সক্ষম। ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে গাজা সিটি তীব্র প্রতিরোধ গড়ে তুলছে। গাজা সিটিতে অগ্রসরের চেষ্টা করা ইসরায়েলি দখলদার বাহিনীর বিরুদ্ধে একাধিক আক্রমণ এবং অতর্কিত হামলা চালিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী। হামাসের সশস্ত্র শাখা আল কাসসাম ব্রিগেড গাজা সিটির আল জাইতুন পাড়ার দক্ষিণে একাধিক অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে। ইসরায়েলি দখলদার বাহিনীর মেরকাভা ট্যাঙ্ক এবং বেশ কয়েকটি সাজোয়াজান লক্ষ্য করে বিস্ফোরক যন্ত্র এবং ইয়াসিন 105 ও টিবিজি শেল ব্যবহার করা হয়। আল কাসসাম আইওএফ সৈন্যদের উপর হামলা, সাজোয়াজান ধ্বংস এবং মেশিন গান ও আরপিজি দিয়ে পদাতিক অবস্থান লক্ষ্য করে চালানো হামলার ফুটেজ প্রকাশ করেছে। গোষ্ঠীটি আবাসিক ভবনের ভেতরে আশ্রয় নেওয়া আইওএফ বাহিনীর উপরও আক্রমণ চালিয়েছে। আল কাসসাম ব্রিগেডের মতে, আল মুসাল্লা এলাকায় একটি মেরকাভা ট্যাঙ্ক ইয়াসিন 105 শেল দিয়ে আঘাত করা হয়েছে। আরেকটি অভিযানে আল বারাশি এলাকায় আইওএফ সৈন্যদের বিরুদ্ধে একটি বিস্তৃত আক্রমণ চালানো হয়। এই আক্রমণ চলাকালীন প্রতিরোধ যোদ্ধারা নিজেদের সুরক্ষায় একটি বাড়িতে অবস্থান করা একটি আইএফ ইউনিটকে টিবিজি শেল ব্যবহার করে হামলা চালিয়েছে এবং ভিতরে অবস্থানরত একটি স্নাইপারের উপর গুলি চালিয়েছে। এছাড়াও দুটি এপিসির নিয়ন্ত্রণ কেবিনের ভেতরে দুটি বিস্ফোরক ডিভাইস বিস্ফোরিত হয় এবং একটি নেমার এপিসিতেও ইয়াসিন 105 শেল আঘাত করে। আইওএফ পিছু হটলে আল কাসসাম প্রতিরোধ যোদ্ধারা দখলদার সৈন্যদের আশ্রয়স্থল দুটি বাড়িতে তানদেম এবং ইয়াসিন 105 প্রজেক্টাইল দিয়ে গুলি চালায়, ফলে আইওএফদের মধ্যে হতাহতের ঘটনা ঘটে। আরেকটি ইরান ইসরায়েল যুদ্ধ আসছে। মধ্যপ্রাচ্যে নতুন করে ইরান ইসরায়েল যুদ্ধের আশঙ্কা ঘনীভূত হচ্ছে। যুদ্ধবিধ্বস্ত গাজা, উত্তপ্ত লেবানন সীমান্ত, চারপাশের অস্থিরতার মাঝে জোরালো হচ্ছে গুঞ্জন তেহরান ও তেল আবিব এবার সরাসরি সংঘাতে জড়িয়ে পড়তে পারে। বিশ্লেষকদের ধারণা, চলতি বছরের ডিসেম্বরের আগে কিংবা আগস্টের শেষ দিকে বড় ধরনের হামলা শুরু হতে পারে। ইসরায়েলের প্রধান উদ্বেগ ইরানের পারমাণবিক কর্মসূচি। গেল জুন মাসেই অজুহাতেই হামলা চালালেও বাস্তবে লক্ষ্য ছিল মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য পাল্টে দেওয়া, কিন্তু প্রত্যাশিত ফল মেলেনি। ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় দেখিয়েছে তাদের সামরিক সক্ষমতা এখন অটুট। এবার তাই তেহরান প্রস্তুত হচ্ছে শুরু থেকেই শক্তিশালী আঘাত হানতে, যেন প্রমাণ করা যায় যে ইসরায়েলের সামরিক আধিপত্য দুর্নিবার নয়। এখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা। আগের সংঘাতে তিনি সীমিতভাবে হামলায় রাজি হলেও পূর্ণাঙ্গ যুদ্ধে জড়াননি। এতে ইসরায়েলের ক্ষোভ তৈরি হয়েছিল। তবে এবার যদি তিনি ইসরায়েলের চাপে পড়ে সরাসরি যুদ্ধে নামেন, তাহলে যুক্তরাষ্ট্র এমন এক সংঘাতে জড়িয়ে পড়বে যার ভয়াবহতা ইরাক যুদ্ধকেও ছাড়িয়ে যেতে পারে। ফরেন পলিসির বিশ্লেষণে বলা হয়েছে, ইসরায়েল একা ইরানকে মোকাবেলা করতে পারবে না। তাই কৌশলগতভাবে তারা যুক্তরাষ্ট্রকে সরাসরি জড়ানোর চেষ্টা করছে। উদ্দেশ্য হচ্ছে ইরানের সামরিক অবকাঠামো দুর্বল করা, শাসক গোষ্ঠীকে ক্ষমতাচ্যুত করা এবং দেশটিকে দুর্বল রাষ্ট্রে পরিণত করা। তবে জুনের যুদ্ধে ইরানের নেতৃত্ব দ্রুত পুনর্গঠিত হয় এবং পাল্টা আঘাতে ইসরায়েলের ভেতরেও ক্ষয়ক্ষতি হয়। ইসরায়েলের ধারণা ছিল আতঙ্ক সৃষ্টি করলে জনগণ সরকারের বিরুদ্ধে যাবে, কিন্তু উল্টোটা ঘটেছে। জাতীয়তাবাদের ঢেউয়ে ইরানিরা আর ঐক্যবদ্ধ হয়েছে এবং এখন তারা প্রতিরক্ষা শক্তি বাড়ানোর দাবি করছে। এ অবস্থায় ইসরায়েল তার পুরনো ঘাস কাটা কৌশল অব্যাহত রাখতে চাইছে, অর্থাৎ ইরান সামরিক শক্তি গড়ে তোলার আগেই হামলা চালানো। কিন্তু তেহরানও এবার তা ঠেকাতে বদ্ধপরিকর। সব মিলিয়ে নতুন ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হলে ট্রাম্পের অবস্থান হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি সীমিতভাবে জড়াতে পারবেন না, তাকে পূর্ণাঙ্গ যুদ্ধে অংশ নিতে হবে, নয়তো পুরোপুরি সরে আসতে হবে। আসন্ন কয়েক মাসই নির্ধারণ করে দেবে মধ্যপ্রাচ্য আবারও ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধে জড়িয়ে পড়বে নাকি কোনো সমঝোতার পথ খুলবে। তবে একটি বিষয় স্পষ্ট, পরবর্তী ইরান ইসরায়েল যুদ্ধ আগের চেয়ে অনেক বেশি ধ্বংসাত্মক হবে। যুদ্ধের বিরুদ্ধে তেল আবিবের রাস্তায় 5 লাখ মানুষ, নেতানিয়াহুর বাড়িতে আগুন।
জিম্মিদের মুক্তি এবং গাজা যুদ্ধের অবসানের দাবিতে ইসরায়েলে 5 লাখ লোকের সমাবেশ হয়েছে। রোববার সন্ধ্যায় তেল আবিবের জিম্মি স্কয়ার ও আশেপাশের রাস্তায় গাজা উপত্যকায় হামাসের কাছে থাকা জিম্মিদের মুক্তি এবং যুদ্ধ বন্ধের জন্য এক সমন্বিত চুক্তির দাবি জানিয়েছে তারা। দেশব্যাপী ধর্মঘট ও সড়ক অবরোধের একদিন পর এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়। জিম্মি ও নিখোঁজ পরিবারের ফোরাম এই সমাবেশের আয়োজন করে। দেশ জুড়ে ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ রাখা হয়। গণসমাবেশে জিম্মি পরিবারের একাধিক সদস্য মঞ্চে বক্তব্য দেন। এক জিম্মির বাবা বলেন, 2 সপ্তাহ আগে আমরা রম জীবিত আছে বলে ইঙ্গিত পেয়েছি। রম ক্ষুধার্ত, নির্যাতিত এবং ভীত। এই যুদ্ধ থামাতে হবে, উপেক্ষা বন্ধ করতে হবে। জিম্মি মাতান জাঙ্গা গাউকের মা আইনাফ জাঙ্গা গাউকমা বলেন, আমার হৃদয় মাতানের জন্য পড়ছে। আমরা সমন্বিত তাৎক্ষণিক চুক্তির মাধ্যমে যুদ্ধের সমাপ্তি চাই। আমাদের সন্তানরা ফিরে না আসা পর্যন্ত দাবি চালিয়ে যাব। জিম্মি পরিবারগুলো ইসরায়েলের জনগণকে সমাবেশে অংশ নেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছে। একই সঙ্গে জিম্মিদের ফিরিয়ে আনতে কর্মসূচি আরো তীব্র করার ঘোষণা দিয়েছে। বিক্ষোভ থেকে কিছু জনগণ নেতানিয়াহুর বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করে, কিন্তু পুলিশের বাধায় সেটা আর সম্ভব হয়নি। ইসরায়েলের তেল শোধনাগারে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত 3। ইসরায়েলের একটি সংবাদ মাধ্যম জানিয়েছে, গত 17 জুন ইরানের একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বাজান রিফাইনারিতে আঘাত হানে। এতে 3 জন নিহত হয়। 17 জুন ভোরের আগে বাজান রিফাইনারিতে ইরানি ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে। এতে ভেতরের একটি কক্ষে অবস্থানরত 3 জন ধ্বংসস্তূপ আগুনের মধ্যে আটকা পড়ে প্রাণ হারান। এ হামলায় ইসরায়েলের জ্বালানি স্থাপনা ও আলোকসজ্জা ব্যবস্থায় ব্যাপক ক্ষতি হয়। ভারত পাকিস্তান যুদ্ধবিরতি যে কোনো সময় ভেঙে যেতে পারে। ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ধরে রাখা অত্যন্ত কঠিন এবং তা যে কোনো সময় ভেঙে যেতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন, যুদ্ধবিরতির সবচেয়ে বড় জটিলতা হলো সেটি বজায় রাখা। রুবিওর ভাষায়, প্রতিদিন আমরা খেয়াল রাখছি পাকিস্তান ও ভারতের মধ্যে কি ঘটছে। রুবিও বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2 প্রতিবেশী পরাশক্তির মধ্যে সম্ভাব্য পারমাণবিক সংঘাত এড়াতে ভূমিকা রেখেছেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, অস্ত্রবিরতি তখনই কার্যকর হয় যখন উভয় পক্ষ গুলি চালানো বন্ধে রাজি হয়, কিন্তু রাশিয়া এখনো তাতে সম্মত হয়নি। তার মতে, ইউক্রেনে 3.5 বছরের যুদ্ধের মতো পরিস্থিতির পর যুদ্ধবিরতি হলেও তা দ্রুত ভেঙে যেতে পারে। তবে লক্ষ্য কেবল অস্ত্রবিরতি নয়, বরং এমন এক শান্তি চুক্তি যা বর্তমানেও যুদ্ধ রোধ করবে এবং ভবিষ্যতেও সংঘাত এড়াবে। আরেক সাক্ষাৎকারে রুবিও আবারও ট্রাম্পের দাবির প্রতিধ্বনি করে বলেন, আমরা ভাগ্যবান যে আমাদের একজন প্রেসিডেন্ট আছে যিনি শান্তিকে অগ্রাধিকার দিয়েছেন। আমরা তা দেখেছি কম্বোডিয়া ও থাইল্যান্ডে, ভারত পাকিস্তানের মধ্যে, রুয়ান্ডা ও কঙ্গোতে। বিশ্বজুড়ে যেখানে সুযোগ পাওয়া যায় আমরা শান্তি প্রতিষ্ঠার চেষ্টা চালাবো। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, দীর্ঘ আলোচনার পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান তাৎক্ষণিক পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে পৌঁছেছে।